ক্যাপ্টেন একটি সিগন্যাল দেখতে পান। সিগন্যালটির অর্থ ছিল প্লেনের বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা মন্টিল থেকে ফুয়েল ভরে এডমন্টন যাচ্ছিল, কিন্তু যখন একটি ইঞ্জিন বন্ধ হবার খবর পায় তখন প্ল্যানটি ছিল মধ্য রাস্তায়। এর সবচাইতে কাছে ছিল ছোট্ট একটি এয়ারপোর্ট। ফ্লাইট ক্যাপ্টেন ভেবেছিল তারা সেখানেই ল্যান্ড করতে পারবে, কিন্তু বাম ইঞ্জিন বন্ধ হবার কিছুক্ষণ সময়ের মধ্যেই ডান ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। যখন পাইলট এটি জানতে পারে তখন তারা দেখে প্লেনটি মাটি থেকে 41,000 ফিট উপরে। প্লেনে যে ইলেকট্রিসিটি পাওয়া যায় তা এই টারবাইন ঘোরার ফলেই উৎপন্ন হয়, কিন্তু তখন প্লেনের দুটো টারবাইন শুধুমাত্র গতিশীল বায়ুর কারণেই ঘুরছিল, যা পুরো প্লেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যথেষ্ট ছিল না, যার ফলে ককপিটে খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটির মজুদ ছিল, যা পুরো মনিটরিং সিস্টেমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে অক্ষম ছিল। ফলে অনেক মনিটরিং সিস্টেম বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন পেয়ারসন এবং ফ্লাইট অফিসার দুজন মিলে সিদ্ধান্ত নিতে থাকে যে এখন তারা কি করবে, কারণ প্লেনের ক্রু এবং 60 জন প্যাসেঞ্জার এর জীবন তাদের দুজনের হাতেই ছিল এবং তাদের কাছে ফুয়েলও ছিল না। দুটি ইঞ্জিনই বন্ধ। পর্যাপ্ত লাইট না থাকার কারণে অনেক ইনস্ট্রুমেন্টই বন্ধ হয়ে গিয়েছে, কেবল কিছু অ্যানালগ ইনস্ট্রুমেন্টই কাজ করছিল। তারা প্রথমে বোয়িং 767 ফ্লাইটের ইমার্জেন্সি গাইড ম্যানুয়াল খুলে দেখতে থাকে যে দুই ইঞ্জিনই বন্ধ হয়ে যাওয়ার পরে আর কি করার আছে। অনেক খোঁজার পরে তারা জানতে পারে যে ম্যানুয়াল সিস্টেমে এমন কিছুই নেই। এই দিনের আগে এমনটি কখনো ঘটেওনি, আর ম্যানুয়ালটি তৈরি করার টিমটি এমনটি কখনোই ভাবেনি যে এমন কন্ডিশন কখনো আসবে, যার ফলে এই ম্যানুয়াল দেখে তাদের শেখার মতো কিছুই ছিল না এবং বেঁচে ফেরারও কোনো পথ ছিল না। ক্যাপ্টেন পেয়ারসন ঠিক করে প্লেনকে সুপার সিরিয়াসভাবে ল্যান্ড করবে, কিন্তু এখানে প্রবলেম হলো ইলেকট্রিসিটি না থাকার ফলে ভার্টিক্যাল ইন্ডিকেটর এবং আংটি টিউটর ইন্ডিকেটর কাজ করছিল না, যার ফলে বোঝার কোনো উপায় ছিল না যে প্লেন কত উচ্চতায় আছে আর কত স্পিডে প্লেন নিচের দিকে যাচ্ছে। ক্যাপ্টেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্লেনকে নিচের দিকে নামানো শুরু করে দেয়। ক্যাপ্টেন 400 কিলোমিটার পার আওয়ার গতিতে প্লেনকে নিচের দিকে নামাচ্ছিল। ফার্স্ট অফিসার ক্যালকুলেট করতে থাকে বিনা প্যাকে তারা নিচে ঠিকভাবে ল্যান্ড করতে পারবে কিনা। প্লেনে মজুত করা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আর এয়ার ট্রাফিক কন্ট্রোল টিম ডিস্টেন্স ক্যালকুলেট করার পর জানতে পারে প্লেন প্রচণ্ড গতিতে নিচের দিকে ধেয়ে আসছে, আর খুব কম সময়ের মধ্যেই এটি মাটিও স্পর্শ করবে, আর এই কন্ডিশনে প্লেন দিয়াগো ইমার্জেন্সি স্পটের ওপর পৌঁছাতে পারবে। তখনই ফার্স্ট অফিসারের মনে পড়ে তার পুরনো এয়ারফোর্স বেজে গিমলিয়ের কথা, যা সেই স্থানের পাশেই অবস্থিত ছিল। ক্যাপ্টেন পেয়ারসন এবং এয়ার ট্রাফিক টিম ক্যালকুলেট করে যে সেখানে তারা পৌঁছাতে পারবে, কিন্তু তারা এটা জানতো না তখন সেই বেসটি একটি রেস্ট্রাকে পরিণত হয়েছে। প্লেনটি রেস্ট্রাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো কোনো ব্যাপারই ছিল না যদি সেটা খালি থাকতো, কিন্তু সেই সময় রেস্ট্রাকটিতে একটি রেস চলছিল আর পুরো স্টেডিয়াম দর্শক দ্বারা পূর্ণ ছিল, কিন্তু পাশেই ছিল গ্রেগ ট্রাক যা পুরোপুরিভাবে খালি ছিল। কিন্তু এটা অনেক বিপজ্জনক। ক্যাপ্টেন ওখানেই ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্লেনের ল্যান্ডিং গিয়ার গ্র্যাভিটি ড্রপ করার কারণে বাইরে বের হয়ে যায়। যে কোনো উপায়ে ল্যান্ডিং করানোর জন্য ভার্টিক্যাল স্পিড অনেক বেশি ছিল, কিন্তু এর রিস্ক নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। তার ভেতরে আবার এমন কিছু অলরেডি হয়ে গিয়েছে যা প্লেন ল্যান্ডিংকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তুলবে। প্রথমে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্লেনের ইলেকট্রিসিটি শূন্য হয়ে যায়, যার ফলে কোনো শব্দের সৃষ্টি হচ্ছিল না। তাছাড়া আলোর অভাবে তাদের দেখতেও খুব প্রবলেম হচ্ছিল, যার ফলে নিচের অবস্থিত দর্শকও বুঝতে পারছিল না যে তাদের দিকে কি ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে। দ্বিতীয় ফ্রন্ট হুইল, যাকে নোজ হুইল বলা হয়ে থাকে, যা গ্র্যাভিটি ড্রপ করার কারণে ঠিকভাবে লক হতে পারছিল না। তিনি যখন এটা শোনেন তখন ভার্টিক্যাল স্পিডের ফলে সৃষ্ট গতিশীল বায়ুর কারণে টারবাইন ঘুরছিল, ফলে কিছুটা ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছিল।